ইউ মাইট বি ভেরি কারেজিয়াস, বাট হাউ উইল ইউ উইন ইফ ইউ ডু নট নো দ্য এনিমি। আপনি সাহসী হতে পারেন, কিন্তু আপনি কিভাবে জিতবেন যদি শত্রুকে না চিনে থাকেন? শারীরিক যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ যেখানে গুলি বারুদ নিয়ে যুদ্ধ করা হয়, সেখানে শত্রু চেনা সহজ, কারণ শত্রুর পোশাক আলাদা হয়, শত্রুকে দেখলে চেনা যায়। কিন্তু মানসিক যুদ্ধক্ষেত্রে শত্রু চেনা বড়ই মুশকিল। অধর্মকে ধ্বংস করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য কুরুক্ষেত্র প্রাঙ্গণে যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে অস্ত্রশস্ত্র ছিল, শারীরিক যুদ্ধ হয়েছিল। আজকের দিনে যে ধর্ম অধর্মের লড়াই হচ্ছে, সেখানে শারীরিক যুদ্ধ হচ্ছে না, বরং মানসিক যুদ্ধ হচ্ছে। রাজারা যুদ্ধ করে যে এলাকা হারাতো, সেই এলাকার মানুষকে তারা গোলাম করে নিত। আজকের দিনেও গোলাম বানানো হচ্ছে। আজকের দিনে অবশ্য যুদ্ধে হারিয়ে গোলাম করা হয় না। আজকের দিনে ভুল তথ্য, মিথ্যা তথ্য কৌশল করে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে আমাদের গোলাম বানানো হচ্ছে। আমরা আজকের দিনে অজান্তে গোলাম হয়ে যাচ্ছি, জানতেও পারছি না। আর কেউ বললেও স্বীকার করি না, কারণ নিজেকে গোলাম বলতে অহংকারে চোট লাগে। আজও আমরা বিশ্বাস করি শারীরিক গোলামই শুধুমাত্র হয়ে থাকে, মানসিক গোলাম বলে কিছু নেই। আমাদের কাছে দাসপ্রথাতে মানুষ গোলাম ছিল, কিন্তু আজ তো দাসপ্রথা নেই, অতএব মানুষ গোলামও নেই। আজ মানুষ শারীরিকভাবে পরাধীন নেই, কারোর অধীনে নেই, কিন্তু মানসিকভাবে গোলামির যে চরম শিখরে আছে, সেদিকে খেয়ালই নেই। সিনেমার নায়ক নায়িকা বিদেশের কোনো বিচে গিয়ে অর্ধনগ্ন হয়ে ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে আর তাদের খুশির কথা শেয়ার করছে। আমরা তাদের ছবি দেখে নিজেদের হীনমন্য বোধ করছি, ভাবছি ওই বিচে ওই রকম ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়াতে না পোস্ট করলে প্রকৃত সুখ শান্তি পাওয়া যাবে না। আমরা ভাবছি এমনি কোনো নায়ক নায়িকা বেড়াতে গেছে আর ফটোশ্যুট করেছে। আসলে ব্যাপারটা অতটা সহজ সরল নয়। আমরা কখনোই ভাবতে পারি না ফটোশ্যুট তারা এমনি এমনি করেনি, তাদের দিয়ে ফটোশ্যুট উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হয়েছে। আমরা ভাবতে পারি না তাদের ফটোশ্যুটের জন্য কতগুলো ট্যুর এজেন্সি পিছে পড়েছে। আমরা যেহেতু সিনেমার নায়ক নায়িকাকে গুরু হিসাবে ভাবি আর তাদের সব কিছু নকল করতে চাই, তাই তাদের ফটোশ্যুট দেখেও ওই জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়। এক্ষেত্রে জোর করে আমাদের ওই জায়গায় বেড়াতে যাওয়ার জন্য মনকে গোলাম বানিয়ে নেওয়া হলো। আমরা বুঝতেও পারলাম না, ভাবলাম সবই আমাদের ইচ্ছা। আসলে আমাদের ইচ্ছা নয়, আমাদের কৌশল করে অন্যের ইচ্ছাকে নিজেদের ইচ্ছা বলতে বাধ্য করা হলো। আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকে না, আমরা বাইরের অর্থ থেকে ভেতরের অর্থ জানার চেষ্টা করি না বলে অজান্তে গোলাম হয়ে যাই। সিনেমার নায়ক নায়িকারা যেসব পোশাক পরিধান করেন, সেগুলোর চল পরবর্তী সময়ে শুরু হয়ে যায়। আসলে বাজারে ওইসব পোশাক প্রমোট করতেই পোশাক ডিজাইন ইন্ডাস্ট্রি ইচ্ছে করেই নায়ক নায়িকাদের ওইসব পোশাক পরিয়েছে, সেদিকে আমাদের কোনো খেয়াল থাকে না। নায়ক নায়িকাকে দেখে পোশাক কিনতে চাই আর বহুমূল্য পোশাক কিনে গোলাম হয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্ন সিনেমা প্রমোট করছে। সেসব সিনেমা কি সাধারণ মানুষের ভালোর জন্য করছে, না রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আমরা স্রোতে ভেসে চলেছি, নিজেদের প্রশ্ন করার সময় নেই। পরাধীন ভারতে লর্ড কার্জন 1905 সালে বাংলাকে ভাগ করার জন্য কারণ দেখিয়েছিল প্রশাসনিক ক্ষেত্রে অসুবিধা। বাংলাকে দুভাগে ভাগ করলে প্রশাসনিকভাবে অসুবিধা দূর হবে, কিন্তু আমরা তো সবাই জানি তার কুটিল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের একতায় ফাটল ধরানো। তারা বুঝে গেছিল হিন্দু মুসলমান যদি নিজেদের মধ্যে লড়াই করে, তবে তাদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা থাকবে না। তারা হিন্দুকে একরকম বুঝিয়েছিল আর মুসলিমকে আরেক রকম বুঝিয়েছিল। তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল হিন্দু মুসলমানের মধ্যে ঘৃণা ফেলতে। জঙ্গলে যেমন দুটো পশুর লড়াইয়ে তৃতীয় পশু দূরে দাঁড়িয়ে মুচকি হাসে আর বলে, তোরা মারামারি করে মর, কিছুক্ষণ পর দুজনকে আমি খাবো, আমার কোনো শক্তি খরচ হলো না, কি মজা। দূরে দাঁড়িয়ে থাকা পশুটি ছিল সেদিনের ইংরেজ, আর তারা ভারতীয়দের পশুই মানত আর এভাবে লড়াই বাঁধিয়ে দিত। ইংরেজদের 1905 সালের উদ্দেশ্য বঙ্গভঙ্গ রদের মাধ্যমে আপাতদৃষ্টিতে ব্যর্থ মনে হলেও আসলে তারা সফলই হয়েছিল, যার কুপ্রভাব আজকের দিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে পড়েছে। আসলে তখনকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ আজকের বাংলাদেশ, আর তখনকার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ আজকের পশ্চিমবঙ্গ। 1905 সালের বঙ্গভঙ্গের শিক্ষায় শিক্ষিত হয়ে 1906 সালে লর্ড মিন্টো প্রথম মুসলিমদের জন্য মুসলিম লীগ তৈরি করেছিল। তখনকার শাসক মুসলিমদের জন্য মুসলিম লীগ তৈরি করে আপাতদৃষ্টিতে মুসলিমদের জন্য ভালো করেছিল। আসলে মুসলিমদের ভালো করার কোনো ইচ্ছেই ইংরেজদের ছিল না।
তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা। তারা বিভিন্ন সময় ভান করেছে হিন্দু মুসলমানের মধ্যে একতা রক্ষার জন্য। আসলে তাদের উদ্দেশ্য একতা রক্ষার নামে বড় ফাটল ধরানো। হিন্দু মুসলমান দুজন ভাবছিল ইংরেজরা তাদের খুবই ভালো চাইছে। তারা বুঝতেই পারছিল না কিভাবে দুজনের মনে দুজনের প্রতি ঘৃণা ভরে দিচ্ছে। সেই ঘৃণার ফল আমরা আজও ভোগ করছি। ভারত পাকিস্তান দুটি আলাদা দেশ তৈরি হয়ে। এত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের শিক্ষা হয়নি। আমরা ইতিহাস পড়ি, প্রচুর নাম্বার আনি, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নিই না। ইতিহাসের সঙ্গে বর্তমানকে মেলাতে পারি না। সেদিনের রাজনেতা ইংরেজ মুসলিমদের বুঝিয়েছিল তোমরা সংখ্যায় কম, তোমাদের জন্য আমরা মুসলিম লীগ তৈরি করছি। আজকের এক রাজনেতা বলছে হিন্দুরা বিপদে আছে, তো অন্য রাজনেতা বলছে মুসলিমরা বিপদে আছে। কেউই বলছে না শিক্ষা বিপদে আছে, স্বাস্থ্য বিপদে আছে, কর্মসংস্থান বিপদে আছে। কারণ হিন্দু বিপদে আছে আর মুসলিম বিপদে আছে বললে যে ভোট আসবে, তা শিক্ষা স্বাস্থ্য বিপদে আছে বললে আসবে না। ইংরেজরা যেমন হিন্দু মুসলমান কারোরই ভালো চায়নি, শুধুমাত্র নিজেদের ভালো চেয়েছিল, তেমনি আজকের নেতারাও হিন্দু মুসলমান কিংবা সমগ্র ভারতবাসীর ভালো চায় না। তারা নিজেদের পদ বা কুর্সির ভালো চায়। তারা কুর্সির জন্য ঘৃণ্য থেকে আরও ঘৃণ্য কাজ করতেও লজ্জাবোধ করে না। তাদের বিশেষ বিশেষ সিনেমা দেখানোর উদ্দেশ্য নয় সত্যকে প্রতিষ্ঠা করা। তাদের বিশেষ সিনেমা দেখানোর উদ্দেশ্য সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট ব্যাংক বাড়ানো। আমাদের কৌশলে গোলাম করা হচ্ছে আর আমরা বুঝতেও পারছি না। কেউ আমাদের মাথায় বন্দুক ধরে ভয় দেখাচ্ছে না। সিনেমা, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটির দ্বারা মিথ্যা ঘৃণ্য তথ্য আমাদের মাথায় ঢুকিয়ে আমাদের মনকে গোলাম বানানো হচ্ছে। তাদের সন্ত কবির দাস কিংবা কবি কাজী নজরুল ইসলামের সিনেমা তৈরির সাহস নেই, কারণ তখন তারা সাধারণ মানুষকে হিন্দু মুসলমানের চোখে দেখতে পারবে না। তখন তাদের সব মানুষকে মানুষের চোখেই দেখতে হবে। তখন রাষ্ট্রে ধর্মে ধর্মে প্রকৃত সহমর্মিতা আসবে। তখন সাধারণ মানুষ শিক্ষা স্বাস্থ্য নিয়ে আওয়াজ তুলবে। কিন্তু যদি তাদের ধর্মে ধর্মে লড়াইয়ে উৎসাহিত করা হয়, তাহলে কোনোদিনও শিক্ষা স্বাস্থ্য নিয়ে আওয়াজ তুলবে না। তারা তাদের ধর্মের বিপদ সামলাতে সারাক্ষণ ব্যস্ত থাকবে। এতে রাজনেতাদের ভোগ করতে সুবিধা হবে। পরাধীন ভারতের রাজনেতার উদ্দেশ্য আর স্বাধীন ভারতের রাজনেতার উদ্দেশ্য বিশেষ কোনো পার্থক্য নেই। আমরা যেহেতু গোলাম হয়ে গেছি, তাই সত্য খোঁজার সাহস নেই। স্রোতে ভাষাই আমাদের লক্ষ্য। আমরা যেহেতু শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিই না, সে কারণে শিক্ষিত রাজনেতাকেও আমরা সাপোর্ট করি না। আমরা যেহেতু অশিক্ষিত, তাই অশিক্ষিত লোককে আমরা নেতা বানাই। কারণ শিক্ষিত নেতা আমাদের স্রোতে ভাসায় না, অহংকারে চোট দেয়, সত্য কথা বলে, শিক্ষার কথা বলে। আমরা চাই আমাদের মতো অশিক্ষিত ব্যক্তিকে নেতা বানাতে। আমরা যেমন হব, নেতাও তেমন হবে, কারণ নেতাকে তো আমরাই বানাই। আমাদের প্রকৃত শিক্ষিত হওয়া জরুরি, তবে আমরাও প্রকৃত শিক্ষিত নেতা বানাবো। বিয়ের সিজনে বিভিন্ন সেলিব্রিটি কোটি টাকার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তারা যেন বোঝাতে চায় তারা কি ভীষণ খুশিতে রয়েছে। তাদের দেখে আমরা প্রকৃত খুশি তাদের বিয়ে, তাদের গাড়ি, আইফোন, তাদের লাইফস্টাইলে খুঁজে পাই। আমরা যেহেতু উঁচু স্তরের কোনো গ্রন্থ পড়িনি, সেজন্য জানিও না প্রকৃত খুশি বা শান্তি কোথায় পাওয়া যায়। আমরা ভাবি না তারা শো অফ করছে না তাদের টাকার বিনিময়ে শো অফ করানো হচ্ছে। সেলিব্রিটি ছাড়া আর বিজ্ঞাপন দেয় কে? তাদের গাড়ির ছবি পোস্টের সাথে গাড়ি কোম্পানির ফায়দা জুড়ে আছে, যা সাধারণ দৃষ্টিতে ধরা পড়ে না। তাদের লাইফস্টাইলের প্রায় সমস্ত জিনিস বিজ্ঞাপিত। কিছু বোঝা যায় আর বেশিরভাগই বোঝা যায় না। তাদের কাছে যদি আমরা জীবনের শিক্ষা নিতে চাই, তবে সমস্যা তো হবেই। তারা বিনোদন দেবে, তারা ভাঁড়। তারা থোড়ি জীবন শিক্ষা দেবে, তারা থোড়ি গুরু। গুরু সন্ত মুনিরা। গুরু খুঁজতে উঁচু গ্রন্থের পাতায় চোখ রাখতে হবে, না হলে অজান্তেই গোলাম হয়ে যাব কালের স্রোতে।